নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরি সিরিজের তৃতীয় গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা ব্রাউন সাহেবের বাড়ি। বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় এক বিরাট নাম। তার জন্ম 1921 সালের 2রা মে এবং প্রয়াত হন 1992 সালের 23শে এপ্রিল। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামক একটি ছোট গল্প দিয়ে সাহিত্য জগতে তার প্রথম আত্মপ্রকাশ। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশনায় তিনি পাকাপাকিভাবে সাহিত্য চর্চা শুরু করেন। তার অনায়াস সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। প্রধান চরিত্রে রঞ্জন, অনিকেন্দ্র, মিস্টার ব্যানার্জি, ডক্টর লার্কিন, ব্রাউন সাহেব এবং সাইমন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো, তবে বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিকান স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমারই পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। একবার ঘুরে যা না আমার এখানে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া। একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে, আসবি? অনেক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস। দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যে অনেকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা। বললাম, কোন সময়টা ভালো? এনি টাইম। ব্যাঙ্গালোরে গরম নেই। সাথে কি জায়গাটা সাহেবদের এত প্রিয়? তুই যখনই আসতে চাস আসিস, তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে। কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পেছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ল্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এসবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ, এর জুড়ি নেই। অগরু, কস্তুরী, গোলাপ, হাসনু হানা, মায়ের ফরাসি সেরা পারফিউমের সুবাস এই গন্ধর কাছে হাড় মেনে যায়। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এ ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়, যদিও সেরকম ডায়েরিও আমার আছে। এ ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রোল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। মোলাটের চারপাশে জলের নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মোলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে সই, আর তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর। আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হলো 113 বছর। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরও খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম। মকবুল চাইল 20, আমি বললাম 10।
শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নামকরা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 1000 টাকা অবধি হতে পারত। ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু যে জানতে পাবো এমন আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানে পাতা পড়ে তার বেশি পাইও নেই। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে তিনি শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি বলেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনাও করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল, ফল, গাছপালা ও তার নিজের বাগানের কথা বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পিছনে ফেলে আসা আত্মীয় স্বজনদের কথাও বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু না কি, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারংবার ডায়েরিতে লেখা রয়েছে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছুই নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প করে ভেঙে পড়ছে। আজও স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে কোনো একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলেই দিয়েছেন। তারপর হঠাৎ 2রা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলেছেন, আমি বাংলায় অনুবাদ করছি। আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকালে লালবাগে গেছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকে দেখেই সাইমন ফায়ার প্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাক চেয়ারটিতে বসে আছে। সাইমন, সত্যিই সাইমন! আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে আছে তার স্নেহ মাখানো চোখ দুটি দিয়ে। এদিকে ঘরে বাতি নেই। আমার ফাঁকিবাজ খানসামা টমাস এখনো ল্যাম্প জ্বালেনি। তাই সাইমনকে আরেকটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেশলাইটা বার করব। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতে আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে কোনোদিনও আবার দেখতে পাবো এটাই তো আশা করিনি। এইভাবে
ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে বলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটিকেও সে বলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিয়ে। আর কিছু চাই না আমি তোমার কাছে। এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপরে অবশ্য ডায়েরি আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। কেবল ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে তার সে ভালোবাসা অটুট থাকে, এই জ্ঞান লাভ করেই আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস, এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি? আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই, তাহলে সাইমনের ভূতকে কি দেখতে পাবো? ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন আমি অনেককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউন। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহলশূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনেকের বাগানের রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের ওপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে, 100 বছর আর এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থেকে থাকে তোর, তাহলে আমি ওর মধ্যে নেই। কিছু মনে করিস নি ভাই, আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ। এমনি দিব্যি আসি, আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পিছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনেকের কথা শুনে বুঝলাম এই 12 বছরে ও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়লো একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরও কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাছে আপাতমস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনেকেই ঘটনার পর 2 দিন স্কুলে আসেনি, এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনেক হঠাৎ বলে উঠল, তবে নেহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। পিছন ফিরে দেখেই একটি বছর 45-এর ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল টেরিলিনের বুশ শার্টের গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে একটা এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করছেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে। আর দেখলাম
তিনি অজস্র ইংরাজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেরে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবেড়ালিটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটা ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুঁড়ি বেয়ে হঠাৎ একেবারে বক ডালে পৌঁছে গেল। Ghost? Ha 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 ha. You really believe in ghost? আজকের দিনে, আজকের যুগে? আমি আমতা আমতা করে বললাম, একটা কৌতূহল থাকলে হতে কি, এমনও তো হতে পারে যে ভূতেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা 10 বছরের মধ্যেই জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক তার হাসি থামিয়ে বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট অর নো গোস্ট, এমন একটা বাড়ি যদি থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধেবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেইটে বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত যাকে বলে সাবধানী। আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধের চেয়ে অসুবিধেই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গজতে গজতে বললেন, হ্যাঁ, আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি একটা কন্ডিশনে। আমি সাথে একজনকে নেব না, দুজনকেই নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন। আর তার ফলে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ও ডানা ঝাপটানির আওয়াজ শোনা গেল। অনিকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করল না। কি নাম বললেন যেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ। ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, ওই কটেজ টাইপের। এনিওয়ে, যেতেই যদি হয় তো দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকেলে? এই ধরুন 4টে নাগাদ। ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরো দস্তুর মিলিটারি আর সাহেবী। ঘড়ি ধরে 4:30-র সময় মিস্টার ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনার গাড়িটি নিয়ে হাজির। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কি রে রঞ্জন, তো সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, আমার কাছে একটি ছোটোখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন, এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? আই অ্যাম এ ভেরি মেথডিক্যাল ম্যান, মিস্টার সেনগুপ্ত। যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাডল আছে কি না সেটার সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গলফ খেলি, অনেক দিনের আলাপ। সকালে এখান থেকেই ওর বাড়িতেই গেছিলাম। বললো এভারগ্রিন লঞ্চ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 বছর থেকে খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানেই বছর 10 আগে পর্যন্ত লোক পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গায় বাড়িটা। আগেও নাকি একটানা বেশি দিন কেউ ও বাড়িতে থাকেনি, তবে হন্টেজ হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটা। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। আর কিছু নাকি কর্নেল মাস্টারের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার। তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝেছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের ওই পিকনিক জাতীয় কিছু একটা করেই বাড়ি ফিরতে হবে। অনিকেন্দ্র, তাসটা এনে ভালোই করেছো তুমি। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতেই বারংবার মনে হচ্ছিল
যে শহরটা এতই অদ্ভুতুরে যেখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করা কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের জন্য একবারও দেখা দেবে না? বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় আমি ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, দিয়ে বাড়িতে ঢুকতে হয়। এই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনও লেখা রয়েছে বাড়ির নামটা। তবে কোনো চড়ুই ভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন শব্দটার আগে এন জুড়ে সেটাকে এভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও বড় তিনেক রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কোনোদিন। ব্যাঙ্গালোরের জল মাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেওয়া পৌটিকো, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে ওপর দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকের জানলা দরজার কাঁচ অধিকাংশই ভাঙা। দেয়ালের ওপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রং যে কি ছিল তা আজ আর বোঝবার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভিতরে আমরা তিনজনে ঢুকলাম। ঢুকেই একটা প্যাসেজ, পিছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বাঁয়েও ঘর, ডাইনেরটাই বেশি বড় বলে মনে হল। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই আজ প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খচ শব্দ হয়। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরও খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি, একদিকের জানলা দিয়ে গেট সমেত বাগান, আর অন্যদিকে দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল? সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে, তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতে গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানলাবিহীন দেওয়ালের দিকে চাইলাম। পা কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতে চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা সত্যি এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে করে বিলিতি সুর ভাবছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, কি খেলা আসে আপনাদের? ব্রিজ না পোকার না রামি? অনিক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গিয়েছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনের প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে।
এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক এসে আমাদের দেখে থমকে গেলেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগোঁফ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন। আমার নাম ভেঙ্কটেশ। আপনারা কি বাড়ির মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, দুটোর একটাও না, আমরাও একটু ঘুরতে ঘুরতে এসে পড়েছি আর কি। আই সি। আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙাচোরায় আমার আপত্তি নেই। মালিককে জানেন না বোধ হয়। আগে না, সরি। ব্যানার্জি বললেন, তবে আপনি কর্নেল মার্সারের ওখানে খোঁজ করে দেখতে পারে। ওই সামনের রাস্তাটা ধরে বাঁ দিকে চলে যাবেন, মিনিট পাঁচেকের হাঁটা পথ। থ্যাংক ইউ। বলে ভেঙ্কটেশ বেরিয়ে গেলেন। গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাওয়ার পর আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ে বলল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক। আগে খানকত মোমবাতি জ্বালাও দেখি, এখানে বড় ঝপ করে সন্ধ্যা নাম। ব্যানার্জি বললেন। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা আর না বলে থাকতে পারলাম। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলছিলেন কর্নেল মার্সার এ বাড়ির কিছু ফার্নিচার কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? কি জিনিস? ব্যানার্জি প্রশ্ন করলেন। ওই একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার। অনেক যেন এবার একটু বিরক্ত হয়ে বলল, কেন বলতো? হঠাৎ এখন হাই ব্যাট চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতে এসে বসত। ওটা থাকতো ওই ফায়ার প্লেসটার পাশে। হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে। অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন, কর্নেল মার্সার যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই, এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার চোখে পড়ত। আমি যতদূর জানি উনি কিনেছিলেন ওই দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, কত ফুলদানি, আর সেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কয়েক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্টস বলে। আমিও দমে গেলাম। অনেক তাস বার করে সাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, তাহলে আমিই হোক। আর এসব খেলা ভালো হতো যদি পয়সা দিয়ে খেলা হতো। তা আপনাদের আপত্তি আছে নাকি? মোটেই না। তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছি, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির। গুনগুন করে তিনি বিলিতি সুর ভাবছেন আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে
একবার একটা বিড়ালের ডাক শুনতে পেলাম। তার ফলে আমার মনটা আরও যেন একটু দমে গেল। ভাড়া বাড়িতে বিড়ালেরও থাকা উচিত নয়। কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন, ওয়াস এ ব্ল্যাক ক্যাট, ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ভূতের সাথে তো ব্ল্যাক ক্যাট ভালোই যায়, তাই না? খেলা চলতে লাগলো। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র এক অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30। বাইরে প্রায় আলো নেই বললেই চলে। আমি সবে একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি। আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যেই। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনেরই হাত তাস সদ্য নিচে নেমে এলো। অনেক এবার আরো ফ্যাকাশে। আমার বুকের ভেতরও মৃদু কম্পন শুরু হয়েছে। কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নয়। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, হু ইজ ইট? আবার দরজায় টোকা। ব্যানার্জি তদন্ত করার জন্য কড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা চেপে ধরে বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁদিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে থেকে চেনার কোনো উপায় নেই। অনেক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরো জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যেই আরো কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কেন, আপনি এখানে? এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পিছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, Toma Morris Corey Kana Declan Barry. Tapon Tiki Barry John let ye mum bati wallow that hydropsy. Dai Pabon Agbad Brew Mirror Dick can drive to be keep bucklemy corcho a all bar petor. ব্যানার্জি হেসে বললেন, আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ। বললো এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। Very good, very good. Jubal boys stay to 800 Maglavish showy. I'm in a booter, right? Gibble, Nita de Barry Gold, Gibble share a man can gory. Well, I had a good time. বলে লার্কিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। আর তার সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। হ্যাঁ, কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখ যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাড়ছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাওয়ার মতলবে প্যাকেটটা হাত লাগিয়েছে, এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে। বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে
নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যে এক জোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ওয়েস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। আমি বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় অনেকও যেন ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত পার করে এনে এবার একটু চাপা গলায় বললেন, হাই রিডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। তা চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা, এটা সেই কালো বেড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বেড়ালটা বাঁ দিকে ঘুরল। আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয়, এই সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই না, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই ফাঁকে কিভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই প্যাকড চেয়ার এসে ফায়ার প্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতের অন্ধকারের মতো বেড়ালটা চেয়ারের দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দে লাফে সেটার ওপরে উঠে কুণ্ডলী পাখি শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনি আমাদের রক্ত হীন হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, আর তার সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া আত্মারে। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গিয়েছে। আর মিস্টার ব্যানার্জি তিনি অনেককে কোল পাজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজের দিকে দরজার দিকে ছুটছেন। আমি আর থাকতে পারলাম না। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনার। ভাগ্য ভালো ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটিমাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের বেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গেলাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নাবিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন, So Simon was a cat. আমার নিজেরও কিছু বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে প্রায় 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা পোষা কালো বিড়াল। শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা ব্রাউন সাহেবের বাড়ি। অনিকেন্দ্রর ভূমিকায় শায়ক, মিস্টার ঋষিকেশ ব্যানার্জির ভূমিকায় রোমাল্য, সূত্রধার রঞ্জন, ডক্টর লার্কিন এবং সাইমনের ভূমিকায়
আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, সাউন্ড এফেক্টস এবং প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। গল্পটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী সপ্তাহে এই একই দিনে একই সময়ে আবারও ফিরে আসব সম্পূর্ণ নতুন একটি বেঙ্গলি হরর স্টোরি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।